রাজনীতির ময়দানে একটি পুরনো প্রবাদ আছে, সংখ্যা দেখলে গল্প একরকম, কিন্তু শতকরা হিসেব খুললে সত্য বেরিয়ে আসে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণার পর আপাতদৃষ্টিতে মনে হচ্ছে বিএনপি জোট একতরফা বিজয় ছিনিয়ে নিয়েছে। ৩০০ আসনের নিম্নকক্ষে তারা পেয়েছে ২১২টি আসন, আর জামায়াত জোট পেয়েছে মাত্র ৭৭টি। ব্যবধান ১৩৫ আসন। দেখে মনে হতে পারে রাজনৈতিক মানচিত্রে এক পক্ষের আধিপত্য প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু একটু গভীরে গেলে চিত্রটা ভিন্ন। নির্বাচন কমিশনের তথ্য বলছে বিএনপি জোটের ভোট শেয়ার ৪৬.৬%, আর জামায়াত জোটের ৪৩.৯%, অর্থাৎ পার্থক্য মাত্র ২.৭%। রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় একে বলা হয় ডিসপ্রপোর্শনালিটি অফ রিপ্রেজেন্টেশন, বা প্রতিনিধিত্বের অসমতা, যেখানে ভোটের শতাংশ আর আসনের সংখ্যার মধ্যে তীব্র অমিল তৈরি হয়। মাত্র ২.৭% ব্যবধানে ১৩৫টি আসনের পার্থক্য। এটি আমাদের প্রচলিত ফার্স্ট পাস্ট দ্য পোস্ট, বা যে এগিয়ে সে জয়ী পদ্ধতির একটি অন্তর্নিহিত বৈশিষ্ট্য। এই পদ্ধতিতে একটি কেন্দ্রে একজন প্রার্থী এক ভোটে জিতলেও বাকি সব ভোট কার্যত ওয়েস্টেড ভোটস, বা অপচয় হওয়া ভোট হিসেবে গণ্য হয়। ফলে প্রায় ৪৪% ভোটারের সমর্থন থাকা সত্ত্বেও জামায়াত জোট নিম্নকক্ষে সংকুচিত হয়ে গেছে মাত্র ৭৭ আসনে। এটিকে সমাজবিজ্ঞানের আলোচনায় বলা হয় মেজরিটেরিয়ান ডিস্টর্শন, বা সংখ্যাগরিষ্ঠতার বিকৃতি, যেখানে গণরায়ের পূর্ণ প্রতিফলন সংসদে দেখা যায় না। তবে এই নির্বাচনের একটি বড় পরিবর্তন এসেছে উচ্চকক্ষ বা আপার হাউসের মাধ্যমে। গণভোটে হ্যাঁ জয়ী হওয়ার ফলে উচ্চকক্ষ গঠিত হচ্ছে প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন, বা সমানুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে। এখানে কোনো ভোট নষ্ট হয় না। জাতীয় পর্যায়ে যে দল যত শতাংশ ভোট পাবে, ঠিক তত শতাংশ আসন পাবে। এখন আসুন অঙ্ক মিলিয়ে দেখি। উচ্চকক্ষের মোট আসন ১০০, জামায়াত জোটের ভোট ৪৩.৯%, অর্থাৎ তারা পাবে প্রায় ৪৪টি আসন। বিএনপি জোটের ৪৬.৬% ভোট, তারা পাবে ৪৭টি আসন। ব্যবধান মাত্র ৩ আসন। নিম্নকক্ষের ১৩৫ আসনের ভারাক উচ্চকক্ষে নেমে এসেছে ৩-এ। বাকি প্রায় ৯টি আসন যাবে ছোট দল ও স্বতন্ত্রদের হাতে। এখানেই শুরু হচ্ছে নতুন সমীকরণ। রাজনীতির পরিভাষায় একে বলা হয় ব্যালেন্স অফ পাওয়ার, বা ক্ষমতার ভারসাম্য। কোনো বিল পাশ করতে হলে প্রয়োজন ৫১ ভোট। বিএনপির ৪৭টি আসন একা যথেষ্ট নয়, জামায়াতের ৪৪টি আসনও নয়। অর্থাৎ সরকারকে আইন পাশ করাতে হলে আলোচনা, সমঝোতা ও সমন্বয়ের পথে হাঁটতেই হবে। একে রাষ্ট্রবিজ্ঞানে বলা হয় কনসোসিয়েশনাল ডেমোক্রেসি, বা সমঝোতা ভিত্তিক গণতন্ত্র, যেখানে বড় সিদ্ধান্তগুলো নিতে হয় পারস্পরিক আলোচনার মাধ্যমে। নিম্নকক্ষের ২১২ আসনের শক্তি দিয়ে বিএনপি হয়তো সহজেই বিল উত্থাপন করতে পারবে, কিন্তু সেই বিল যখন উচ্চকক্ষে যাবে তখন বাস্তবতা বদলে যাবে। যদি জামায়াত এবং ছোট দলগুলো একত্র হয়, তবে সংখ্যাটি দাঁড়াবে ৫৩, যা যে কোনো বিল আটকে দেওয়ার জন্য যথেষ্ট। এই পরিস্থিতি তৈরি করছে চেকস অ্যান্ড ব্যালেন্সেস, বা ক্ষমতার নিয়ন্ত্রণ ও ভারসাম্য, যা গণতন্ত্রের অন্যতম মৌলিক স্তম্ভ। এতদিন বাংলাদেশের সংসদে আমরা দেখেছি ব্রুট মেজরিটি পলিটিক্স, যেখানে সংখ্যার জোরেই আইন পাশ হয়েছে। কিন্তু উচ্চকক্ষ সেই সংস্কৃতিকে চ্যালেঞ্জ জানাচ্ছে। এখন আর মনোরগ নয়, শুরু হবে ডায়ালগ। এখন আর একক সিদ্ধান্ত নয়, বরং সমন্বিত নীতি নির্ধারণ। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল নিম্নকক্ষের ২১২ আসন আসলে একটি ইলিউশন অফ ডমিনেন্স, বা প্রাধান্যের বিভ্রম হতে পারে। উচ্চকক্ষের ৪৭ বনাম ৪৪ই প্রকৃত জনসমর্থনের আয়না। এখানে দুই শক্তি প্রায় সমান। এর মানে রাষ্ট্র পরিচালনার চাবিকাঠি আর এককভাবে কারো হাতে নেই, তা ভাগ হয়ে গেছে। সংবিধান সংশোধনের মতো বড় সিদ্ধান্ত নিতে হলে দুই কক্ষেই সমর্থন লাগবে। উচ্চকক্ষে যদি ২/৩ বা প্রয়োজনীয় সংখ্যাগরিষ্ঠতা না থাকে, তবে একক পরিবর্তন অসম্ভব। এটি গণতন্ত্রের একটি নিরাপত্তা বলয়। সমাজবিজ্ঞানের ভাষায় এটি ইনস্টিটিউশনাল সেফগার্ড, বা প্রাতিষ্ঠানিক নিরাপত্তা ব্যবস্থা, যা স্বৈরাচারী প্রবৃত্তি রোধ করে। এই নির্বাচনের ফলাফল আমাদের সামনে একটি বড় শিক্ষা রেখে গেছে। ভোটের শতাংশই আসল শক্তি, আসনের সংখ্যা কেবল তার ছায়া। নিম্নকক্ষ দেখায় ক্ষমতার রূপ, উচ্চকক্ষ দেখায় জনসমর্থনের রূপরেখা। জামায়াত জোট নিম্নকক্ষে ৭৭ আসনে সীমাবদ্ধ থাকলেও উচ্চকক্ষে ৪৪ আসন নিয়ে তারা কার্যত সমান্তরাল শক্তি হিসেবে আত্মপ্রকাশ করেছে। অন্যদিকে বিএনপির জন্যও এটি বার্তা, সংখ্যাগরিষ্ঠতা থাকলেই একচ্ছত্র ক্ষমতা নয়।
আগামী দিনের বাংলাদেশ সম্ভবত প্রবেশ করতে যাচ্ছে এক নতুন রাজনৈতিক সংস্কৃতিতে, যেখানে নেগোশিয়েটেড গভর্নেন্স বা আলোচনা ভিত্তিক শাসন হবে নিয়ম, আর মেজরিটেরিয়ান অ্যারোগেন্স বা সংখ্যাগরিষ্ঠের অহংকার হবে অতীতের স্মৃতি। শেষ প্রশ্নটি তাই আপনার জন্য। উচ্চকক্ষের এই ভারসাম্য কি সত্যিই সরকারকে জবাবদিহির পথে রাখবে? ছোট দলগুলি কি নিরপেক্ষ কিং মেকার হিসেবে ভূমিকা রাখবে, নাকি তারা নতুন জোট রাজনীতির দর কষাকষির অংশ হয়ে উঠবে? মতামত জানান কমেন্টে। রাজনীতির অঙ্ক যেমন বদলায়, তেমনি বদলে যায় ইতিহাসও। দেখা হবে পরবর্তী বিশ্লেষণে।